সম্মানিত দর্শক, নেক্সাস টেলিভিশনের নিয়মিত সরাসরি আয়োজন চলমানে আপনাদের স্বাগত। আমরা নিয়মিতভাবে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করি। আজকে আমরা যেই বিষয়টা নিয়ে এখানে জড়ো হয়েছে আলাপ করতে, তা হলো আমরা কি আসলে কতটা স্বস্তি ফিরল, কারণ 18 মাস পরে একটা নির্বাচন হলো এবং 17 বছর পরে আমরা বলতে পারি যে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিষ্ঠার লগ্নে দাঁড়িয়ে একটা সফল নির্বাচনের ভেতর থেকে আমাদের জাতীয়তাবাদী দল ক্ষমতায় এসেছেন। কিন্তু কথা হচ্ছে যে সে কতটা স্বস্তি নিয়ে আসতে পারবে এবং আগের কতগুলো অস্বস্তি বা চাপকে সে উপশম করতে পারবে, এগুলোকে সে কি করে দেখবে। এবং এই কয়েকদিনে যে নবনির্বাচিত যে সরকারটি গঠিত হয়েছে, সেই সরকারটি আসলে কতগুলো নতুন চাপ কি তৈরি করছেন আবারও, এই বিষয়গুলো খতিয়ে দেখবার জন্যই আজ আমাদের সাথে যুক্ত আছেন আজিজুর বাড়ি হেলাল, সংসদ সদস্য খুলনা 4, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আর আছেন আমাদের সাথে আল মামুন রাসেল, অত্যন্ত পরিচিত আমাদের আইনজীবী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের তিনি সম্মানিত জন। আমাদের এই প্রোগ্রামটি সরাসরি আপনি দেখতে পারবেন ইউটিউবে নেক্সাস টেলিভিশন লাইভ এবং ফেসবুক পেজে নেক্সাস টিভি ডিজিটাল বিডিতে। আমরা সরাসরি চলে আসব আমাদের যে নতুন নির্বাচিত যে সংসদ সদস্য আজিজুল বাড়ি হেলাল, তার কাছে। আমাদের কি মনে হয় যে কতটা স্বস্তি আপনি যেই দলটির, এখনো সংসদ শুরু হয়নি, যে দলটিকে প্রতিনিধিত্ব করেন এবং প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন, কতটুকু স্বস্তি আসবে বলে আপনার ধারণা প্রতিশ্রুতি জায়গা থেকে? প্রথমে হলো ধন্যবাদ নেক্সাস টিভিকে। প্রথম আমি নেক্সাস টিভিতে আসলাম, আপনাদের আয়োজনকে আমি ধন্যবাদ জানাই। স্বস্তি যে আসছে তার প্রথম প্রমাণ হিসেবে বলতে হবে যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে একটা ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন করেছি। যে ইলেকশনটা নিয়ে অনেকে অনেক আপনার ফোরকাস্টিং করেছিল, ভায়োলেন্স হবে, তারপরে বিভিন্ন রকম রিগিং হবে, নির্বাচন আদৌ হবে কি না, সব ফোরকাস্টকে দূরে ঠেলে রেখে বাংলাদেশের জনগণ আপনার একটা সুন্দর নির্বাচন এবং সরকার সুন্দর নির্বাচন, ক্রেডিবল টু অল, অ্যাকসেপ্টেবল টু অল, নট অনলি ডোমেস্টিক্যালি ইভেন ইন্টারন্যাশনালি। এইটা হলো সবচেয়ে বড় স্বস্তির জায়গা। দ্বিতীয় স্বস্তিটা হলো যে নবনির্বাচিত যে প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি যে কর্মতৎপরতা এবং তিনি যে 24/7 যে কাজ করছেন এবং তার মন্ত্রী পরিষদকে তিনি অ্যাক্টিভ রাখছেন, মানে অ্যাজাইল ইন হিজ ওয়ার্ক অ্যান্ড ভেরি মাচ প্রম্পট ইন হিজ ওয়ার্ক, এইটা আমাদের একটা স্বস্তির জায়গা। আজকে আমি দেখলাম যে দেখেন একজন সচিবালয়ের কর্মচারীর ছেলে হঠাৎ নাকি আপনার অ্যাবডাকশন, অপহরণ হলো। যাই হোক, অল অন এ সাডেন তিনি প্রধানমন্ত্রীর সামনে পড়ে গেলেন, যেহেতু তিনি সচিবালয়ের কর্মকর্তা, সচিবালয়ে আজকে প্রধানমন্ত্রী অফিস করেছেন এবং প্রধানমন্ত্রী জানার পরে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেন। 1 ঘন্টার মধ্যে, আমি পত্রিকায় দেখলাম, 1 ঘন্টার মধ্যে সে ছেলেটি উদ্ধার হলো। এখন আমার বক্তব্য যে এটা একটা স্বস্তির খবর, কিন্তু এরকম যদি সবাই তো আর আপনার অল অন এ সাডেন আকস্মিক প্রধানমন্ত্রী দেখা নাও পেতে পারে। সেটা তো পাইনি, যেমন ধরেন অনেকে নাও পেতে পারে, তাই বলছি। আমি এখনই কথা আপনার প্রিভিয়াস হিস্ট্রিকে যেটা ধরেন এই যে ইসে ঘটে গেল, মানে শাহবাগ থেকে শুরু করে ঢাকা ইউনিভার্সিটির মধ্যে যে ঘটনাগুলো, সোহরাওয়ার্দী উদ্যানের যে ঘটনাটা ঘটছে, আমি আসার সময় নিউজ দেখলাম পুলিশের কয়েকজন কর্মকর্তাকে ক্লোজ করা হয়েছে, তাই না? স্বস্তি সব জায়গায় রয়েছে, স্বস্তি সব জায়গায় রয়েছে, কারণ এখন ভেরি আর্লি টু কমেন্ট। তারপর আমার 7 দিনের এই সরকারের যে কাজের প্রতি গতিশীলতা, কাজের প্রতি তার যে আপনার মনোযোগ এবং ভেরি মাচ প্রম্পট ইন হিজ ওয়ার্ক, এইগুলো আমাদের স্বস্তির জায়গা দেয়। এবং তার থেকে বড় স্বস্তি হলো দেখেন যে অন্য অন্য যে রাজনৈতিক দল আছে, আমরা যারা ঐক্যবদ্ধ হয়ে রাজনীতি করেছিলাম, মানে আন্দোলনটা করেছিলাম, সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে তিনি যে ভিজিট করেছেন, তাদেরকে কার্টেসি ভিজিট বলতে পারেন, ফ্রেন্ডশিপ ভিজিট বলতে পারেন, এটা আমাদের আগে এই জায়গাটা অস্বস্তির জায়গা ছিল, এখন সেটা স্বস্তি
ফিরেছে, চলে আসছে। সবাই মিলে আমরা কাজ আমরা করতে একটু পারছি। তাহলে আমাদের সুতরাং আমি মনে করি যে পূর্ণাঙ্গ স্বস্তির জন্য আমরা স্বস্তির ভিতর দিয়ে প্রবেশ করছি, এখনো অস্বস্তির কোনো আভাস পাইনি। যদি পেয়েও থাকি সেটা আপনার নিশ্চয়ই, আমি এখনো অস্বস্তির কোনো ঠিক আছে। আভাস আমাদের এখানে পাইনি। আইনজীবী আছেন আল মামুন রাসেল, আমরা তার কাছে যেতে চাই। প্রথমেই যেতে চাই রাসেল আপনার কাছে, যে আইন বিষয় নিয়ে এখন যা যা ঘটছে সেইখানে আপনারা কতটা স্বস্তিতে আছেন? জি, অসংখ্য ধন্যবাদ মান্নু ভাই আমাকে চমৎকার প্রয়াসে অন্তর্ভুক্ত করার জন্য। সাথে আমার সহ প্যানেলিস্ট, আমার খুব পছন্দের মানুষ, আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই হেলাল ভাই, নবনির্বাচিত সংসদ সদস্য, এই জন্য ওনাকে অভিনন্দন জানাচ্ছি, এবং যারা নেক্সাস টিভি যারা দর্শক আছেন তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম কথা হচ্ছে, আমরা আইনের বিষয়ে যদি আপনি কথা বলতে চান যে আইন নিয়ে আমরা স্বস্তি অস্বস্তি কোথায়, আমরা কিন্তু গত কয়েকদিনে বর্তমানে রাষ্ট্রপতি যিনি ফেসিস্ট সরকার রাষ্ট্রপতি ছিলেন, সে রাষ্ট্রপতি কিন্তু ইদানিং সাংবিধানিক কিছু কথাবার্তা বলা শুরু করেছেন। তিনি বলছেন যে আপনার এই নির্বাচন, এই ইউনূস সরকার নাকি অনেক কিছু অসাংবিধানিক কাজ করেছেন, ওনার ভাষ্যমতে। আমি মনে করি এই ফরাসি বিপ্লবী লেথু অ্যান্থেনু একটা চমৎকার কথা বলেছেন, যে বিপ্লব যদি আপনি পরিপূর্ণ না করেন তাহলে এই বিপ্লবটা আপনার বিপক্ষে আপনাকে বুমেরাং হয়ে যাবে। মানে বিপ্লবের যে শত্রুরা আছে তাদেরকে যদি আপনি না সরাইতে পারেন, তাহলে কিন্তু তারা কিন্তু আপনার জাতির জন্য আবার এই বিপ্লবের জন্য বুমেরাং হবে, এবং এই বিপ্লবের যার সন্তান আছে তাদেরকে খেয়ে ফেলবে। আজকে দেখেন, উনি যখন বললেন ইউনূস সরকার অসাংবিধানিক কার্যক্রম করেছেন, তাহলে প্রথমেই ধরে নেওয়া হয় যে অসাংবিধানিক কার্যক্রমের নির্বাচনটা অসাংবিধানিক হয়ে যাচ্ছে। এবং কারণ উনি অসাংবিধানিক, ইউনূস সরকারের সবচেয়ে বড় এই ছিল যে ইউনূস সরকার যে ইলেকশনটা হওয়ার কথা ছিল 29 সালে, উনি সেটা 26-এ করেছেন। তাহলে এটা একটা অসাংবিধানিক কাজ। যেই আপনার দেখেছেন যে গণভোটটা সেটা কিন্তু আমাদের সংবিধানে ছিল না। তো উনি এটাকে গণভোটটা সংবিধানের বাইরে থেকে গণভোট করেছেন, এটা একটা অসাংবিধানিক কাজ করেছেন। এখন কথা হচ্ছে এই গণভোটটা, সংবিধান সংস্কার যে অধ্যাদেশ 2025, সেটাও তো একটা এখন অসাংবিধানিক সংবিধান অনুযায়ী। এখন আপনি মনে রাখবেন যে সংবিধান অনুযায়ী কিন্তু বিপ্লব হয় না। সংবিধান মেনে যদি বিপ্লব হতো বা সংবিধান মেনে যদি নির্বাচন হতো, তাহলে নির্বাচনটা 29 সালে হইতে হবে। সংবিধান মেনে যদি নির্বাচন হয়, তাহলে বর্তমান যে নির্বাচন এবং গণভোট দুটিই কিন্তু আবার আপনার সিদ্ধ হয় না। তখন প্রধানমন্ত্রী কিন্তু শেখ হাসিনা থেকে যায়। 29 সাল পর্যন্ত সাংবিধানিক আলোকে প্রধানমন্ত্রী কিন্তু শেখ হাসিনা থেকে যায়। এখন কথা হচ্ছে, উনি দেখেন গণভোটে প্রথম গণভোটটা 77 সালে হয়েছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব প্রথম করেছিলেন। তখন কিন্তু সংবিধানে কিন্তু গণভোটটা ছিল না। 79-তে প্রথম পঞ্চম সংশোধনীর মাধ্যমে প্রথম কিন্তু গণভোটটা যুক্ত করা হয়। না, তখন সংবিধানে ছিল না। 79-র পঞ্চম সংশোধনীর মাধ্যমে এটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে, এবং পরে যে পঞ্চদশ সংশোধনীতে এটা বাতিল করা হয়েছে। পঞ্চদশে 11 সালে এসে বাতিল করা হয়েছে। তার মানে জিয়াউর রহমান সাহেব যে গণভোটটা দিয়েছেন, এই গণভোটটা দিয়েছেন ডক্ট্রিন অফ নেসেসিটি, প্রয়োজনের কারণ, ডক্ট্রিন অফ নেসেসিটি। তো আজকে ইউনূস সরকার যে নির্বাচনটা দিয়েছেন, আপনি জানেন আমাদের নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকার বলতে কোনো সরকার নির্বাচনে নেই। আর আমাদের আইনে আছে যে সরকারই হোক, তারা নির্বাচন আয়োজন করে প্রথম 90 দিন সুযোগ পাবে, 90 দিনের পরে আরো 90 দিন পাবে, 180 দিন। 180 দিনের মধ্যে তাকে নির্বাচন করতে হবে। কিন্তু এই সরকার প্রায় 1.5 বছর। এখন আপনি যদি বলেন সংবিধানের আলোকে, যে উনি বলছেন যে সংবিধানের বাইরে গেছেন, কিন্তু ওনার যে অধ্যাদেশটা সেটা তো সংবিধানের বাইরে গিয়ে করা না। এখন আপনার বিপ্লবে যা কিছু হবে, আপনি নির্বাচন আয়োজন, এই নির্বাচন আয়োজন তো সংবিধানের বাইরে গিয়ে হয়েছে। আপনি অন্তর্বর্তীকালীন সরকার যে শপথটা গ্রহণ করেছেন, আমাদের এই 3rd শিডিউলে শপথ আছে, ওথ আছে, সেই ওথ কিন্তু নেওয়া হয় নাই। উনি প্রধানমন্ত্রী শপথটা গ্রহণ করেছেন, একটা কাস্টমাইজ করে শপথ নিয়েছেন। কারণ এই সংবিধানে ওনার যে শপথ এবং ওনার যে উপদেষ্টা মণ্ডলীর যে শপথটা, এই শপথটা কিন্তু আমাদের সংবিধানে ছিল না। ওনারা শপথটা নিয়েছেন হচ্ছে মন্ত্রীদের যে শপথ, সেই শপথটা নিয়েছেন। তার মানে আপনি যদি সংবিধানের কথা চিন্তা করেন, তাহলে ওনাদের শপথটা অবৈধ, আর ওনাদের শপথ যদি অবৈধ হয় তাহলে ওনাদের সরকারটা অবৈধ, ওনাদের সরকার যদি অবৈধ হয় ওনাদের নির্বাচনটা অবৈধ, ওনাদের নির্বাচনটা যদি অবৈধ হয়, ওনাদের নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন উইথ ডিউ রেসপেক্ট, তারাও কিন্তু অবৈধ হয়। এরকম একজন রাষ্ট্রপতি অভ্যুত্থানের পরে থাকতে পারলেন কেন বা থাকলেন কেন? এখন এটাই তো আমাদের ব্যর্থতা।
আমরা যেমন ধরেন আমি সম্মান তাকে তো ওই ওই এই মানে তত্ত্ব আপনি দেখেছেন তো তাকে একজন সচিবও দেয়। রাষ্ট্রপতি কিন্তু নিজে বলেছেন যে আমাকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন আমাদের বর্তমান যারা ক্ষমতাসীন তারাই সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন এবং সেনাবাহিনী সহযোগিতা করেছেন। এটা ওনার যে কালের কণ্ঠে যে এটা দিয়েছেন। এখন কথা হচ্ছে তখন কিন্তু আন্দোলন করেছিল, এনসিপি বলেন, জামাত বলেন, তাকে সরানোর জন্য কিন্তু আন্দোলন করেছিলেন। কিন্তু বিপ্লবটা আমি আপনাকে শুরুতে বলেছি, বিপ্লব যদি আপনি পরিপূর্ণ না করতে পারেন, কারণ বিপ্লব তার সন্তানদেরকে খেয়ে ফেলে। সন্তানদেরকে খাওয়ার ওয়েটা হচ্ছে আপনি বিপ্লবের যারা শত্রু আছে তাদেরকে আপনি রেখে দিলেন কিনা। যদি তাদেরকে রেখে দেন তাহলে উল্টা ছবল মারবে। আমি অবাক হব না যে কয়দিন পরে এই রাষ্ট্রপতি যদি বলে যে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা যদি বলে সাংবিধানিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমার কাছে এটাকে অযৌক্তিক, মানে আমার কাছে মানে আমি এটা অবাক হব না। কারণ উনি যিনি সরকারকে সদস্যরা তাহলে কি সাংবিধানিক না অসাংবিধানিক? সাংবিধানিক আমি বলেছি, প্রথমে বলেছি এটা ডক্ট্রিন অফ নেসেসিটি। বিপ্লবের পরে ডক্ট্রিন অফ নেসেসিটির কারণে এখানে যারা নির্বাচিত হয়েছেন সবাই সাংবিধানিক। কিন্তু আপনি যদি এটাকে সংসদ সদস্য একদম আমি কিন্তু শুরু করেছিলাম ভাইকে এই দিয়ে কংগ্রেচুলেশন জানিয়ে। আমি যদি বলতাম যে অসাংবিধানিক না, আমি বললাম সাংবিধানিক, কিন্তু ডক্ট্রিন অফ নেসেসিটি। কিন্তু সমস্ত সংবিধানটা কি আমরা দ্বিতীয় যে শপথটা গ্রহণ করা হলো, তাহলে ওই শপথ গ্রহণ করলে কি প্রথম শপথ টিকে যায়? এটা নিয়ে কিন্তু আইনজীবীরা বহু প্রশ্ন তুলেছেন অলরেডি। তাহলে তো তাদের সংসদ সদস্য পদে বাতিল হয়ে যায় আমাদের সংবিধান অনুযায়ী, যেই সংবিধানটা আছে। এখন আপনি সংবিধানের ভিতরে থেকে 1970 সালে বাংলাদেশে সেম একটা পজিশন হয়েছিল পাকিস্তানের সংবিধান তৈরি করার জন্য। তখন একটা এলোপ্য হয়েছিল, লিগ্যাল ফ্রেমওয়ার্ক ওয়ার্ডার হয়েছিল। বলা হয়েছিল এখানে যারা নির্বাচিত হবে তারা পরবর্তীতে প্রথম 3 মাস হবে কনস্টিটিউটিভ অ্যাসেম্বলি, গণপরিষদ, তাদের কাজ হবে সংবিধান প্রণয়ন করা। পরবর্তীতে 3 মাস পরে এটা জেনারেল অ্যাসেম্বলিতে পরিণত হবে। এই সেম পজিশনে এবারও সেম একটা অর্ডার করা হয়েছে। অর্ডারে বলা হয়েছে প্রথম 3 মাস হবে এই যে যারা সংসদ সদস্য আছেন ওনাদের কাজ হবে কনস্টিটিউটিভ অ্যাসেম্বলি, সংবিধানের যে সংস্কারগুলো আছে। কারণ আপনি জানেন সংবিধানে কিছু সংবিধানের আপনার যেহেতু অর্ডারের মধ্যে ওটটা দেয়া আছে, আপনি যে অর্ডারটা 19 নভেম্বর যে অর্ডারটা হয়েছে অর্ডারের মধ্যে কিন্তু ওটটা দেয়া আছে, এই ওটটা দেয়া আছে। এবং নির্বাচন কমিশনের জন্য ওনাদেরকে শপথ নিতে বলেছিলেন, তখন কিন্তু নির্বাচন কমিশন ওনাদেরকে ইনভাইট করেছিলেন 2টা শপথ নেওয়ার জন্য। তার মানে আপনি যখন এই শপথটা আইনের মধ্যে আছে, আপনি যে অর্ডারটা হয়েছে এই অর্ডারের মধ্যে শপথটা আছে। এবং কি আপনি যদি আমাদের সংবিধানে 142-তে আপনি সংবিধান সংশোধন করতে পারেন সংসদ চাইলে, 2/3 মেজরিটি যাদের। কিন্তু বেসিক কিছু সংবিধানের সংস্কার আছে, এই সংস্কারগুলো আপনি চাইলেও সংসদ সদস্যরা করতে পারবে না। এই সংস্কারগুলো চাইলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি লাগবে, গণপরিষদ লাগবে। বেসিক কিছু সংস্কার আছে, এই সংস্কারগুলো চাইলে আমাদের যারা সংসদ সদস্য আছে ওনারা করতে পারবেন না। কারণ এগুলো হচ্ছে আপনার কনস্টিটিউশনের একটা বেসিক বিষয়। যেমন আপনি উচ্চ কক্ষ নিম্ন কক্ষ করবেন, 2 কক্ষ যখন আপনি করবেন, আমাদের কিন্তু 1 কক্ষ বিশিষ্ট সংসদ ছিল। আপনি জানেন 1990 সালে এই কি বলে এরশাদ সরকার আমলে উনি কিন্তু আমাদের সুপ্রিম কোর্টের বিভিন্ন ব্রাঞ্চকে বিভিন্ন বিভাগে নিয়েছিলেন। তখন কিন্তু প্রশ্ন উঠেছিল, তখন কিন্তু প্রশ্ন উঠেছিল যে এটা আমাদের সংবিধানের বেসিক স্ট্রাকচারের বিপরীত, আপনি চাইলে এটা করতে পারবেন, এটার জন্য কনস্টিটিউটিভ অ্যাসেম্বলি লাগবে, মানে গণপরিষদ লাগবে। তখন কিন্তু এটা অ্যাপ্লাইড ডিভিশন আদেশের মাধ্যমে এটাকে রহিত করা হয়। তো সুতরাং কনস্টিটিউশন আপনি সবকিছু 142 দিয়ে আপনি এই সংশোধন করতে পারবেন না। আপনার সংশোধন করতে হলে গণপরিষদ লাগবে, আর গণপরিষদ লাগবে, কনস্টিটিউটিভ অ্যাসেম্বলি লাগবে, যেটা শপথ নিতে হবে। শপথ নিয়ে নতুন করে এই বেসিক স্ট্রাকচারগুলো আপনাকে পরিবর্তন করতে হবে, না হলে আপনি নর্মাল সংসদ দিয়ে এটা আপনি পরিবর্তন করতে পারবেন না। না, কিন্তু জাতীয়তাবাদী দল বলছে যে তারা মানে বিদ্যমান ইসের অধীনেই, মানে আপনার জুলাইয়ের যতগুলো মানে সনদের যা যা আছে সেটা তারা কমপ্লিট করতে পারবে এবং তারা মনে করে। এবং সালাউদ্দিন সাহেব সে ব্যাপারে খুব পরিষ্কার কথা বলেছে। এখন কথা হচ্ছে যে আমি থ্যাংক ইউ জানাই এই জন্য, ওনারা এখনো পর্যন্ত বলেন নাই যে আমরা জুলাইয়ের সংস্কারগুলো করব না, এটা বলে নাই। বলেছে আমরা সংবিধান গিয়ে আমরা যখন সংসদ করব, সংসদে গিয়ে আমরা এটা আইনটা ওটটা নিব ভিতরে, সংবিধানের ভিতরে নিব, তারপরে গিয়ে আমরা ওটটা নিব। আসলে সমস্যা হচ্ছে কি জানেন, আমাদের সংবিধানটা হচ্ছে একটা লবণের মতো, যার যতটুকু ইচ্ছা সে ততটুকু নিয়ে নেয়। আপনি জানেন যে তারেক রহমান সাহেবের সবচেয়ে বেশি অভিনন্দন পেয়েছিলেন উনি যখন ওনার প্রথম ছবিটা দিয়েছিলেন, যে ওনার পিছনে ওনার মা বাবার কোনো ছবি নেই। আপনি জানেন আমাদের কনস্টিটিউশনে কিন্তু 4 ক বলা আছে যে জাতীয় পিতার প্রতিকৃত। সেখানে বলা আছে যে কোনো সরকারি বেসরকারি এর ভিতরে যে কি বলে শেখ মুজিবুর রহমানের ছবি থাকতে হবে। তার মানে এটা কিন্তু আমরা সংবিধানের বাইরে গিয়ে ছবিটা সরানো হয়েছে। তার মানে এখনো এখানে কিন্তু সংবিধান আমি ভায়োলেশন করেছি। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে লবণের মতো, আপনার যখন প্রয়োজন হয় আপনি করলেন, আবার প্রয়োজন না হলে আপনি সরাই দিলেন। এখন কথা হচ্ছে যে ধরেন যে এই যে মানে বিরোধী দল হিসেবে জামাত এবং তার জোট এই একই ধরনের চাপ তৈরি করবে সংসদেও। তো এক্ষেত্রে আসলে হেলাল ভাই আপনারা কিভাবে এটাকে নেগোশিয়েট করবেন বলে চিন্তা করছেন?
সেটা সংসদে যখন বিরোধী দল তো ভাইব্রেন্ট থাকবে এটাই আশা করি, যে কত সুন্দর আলোচনা করলো। এই আলোচনাগুলোর প্রতি উত্তর বা ডিবেটস আর্গুমেন্টস যত হবে আমাদের জ্ঞানের খাতা তত লম্বা হবে, তাই না? এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আগামীতে রাজনীতি করবে বা দেশ চালাবে তারাও কিন্তু সমৃদ্ধ হবে এবং আমাদের মধ্যে এই ডিবেট আর্গুমেন্টগুলো চলতে থাকবে। আমি শুধু একটু বলতে চাই যে ও বলছে যে বিপ্লব, আসলে এটা নিয়ে কিন্তু অনেক তর্ক বিতর্ক হয়েছে, বিপ্লব নাকি একটা গণ অভ্যুত্থান। আমরা শেষ পর্যন্ত জ্ঞানের জগতে আমরা রাজি হয়েছি যেটা গণ অভ্যুত্থান হয়েছে। বিপ্লব হলে তো সব কিছু পাল্টে যায়, খোল নলচে পাল্টে সব চেঞ্জ হয়ে যায়, সেটা তো হয়নি, তাই না? একটা সরকার পরিবর্তন হয়েছে এবং সেই সরকারকে সাংবিধানিক সরকার, এই জন্য আমি ওর মতো ওরকম আইনজ্ঞ না, 106 একটা ধারা, সেটা একটা সুপ্রিম কোর্ট আপিলেট অবজারভেশন দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে, অর্থাৎ সেটা সাংবিধানিক সরকার। সুতরাং এটাকে আর অসাংবিধানিক ডক্টরিন অফ নেসেসিটি যা প্রয়োজন হচ্ছে না, মানে সরকারকে সাংবিধানিক করার জন্য 106 আমার মনে হয় এনাফ, তাই না? এখন আপনি বর্তমান রাষ্ট্রপতির কিছু কথাবার্তা বলেছেন, সেই রাষ্ট্রপতির জবাব রাষ্ট্রপতিকেই দিতে হবে নাকি? তাকেই দিতে হবে না, রাষ্ট্রপতিকে দিতে হবে। এর জবাব তো বিএনপি দেবে না, দিবে? রাষ্ট্রপতি এতদিন কথা বলেননি, এখন কেন কথা বলছেন উনি? এখন কেন কথা বলছেন উনি? আসলে যদি কাউকে প্রশংসা করে থাকে সেটা কি আপনার কাইন্ড অফ প্রভোকেটিভস না, যে ওই যে ওদের উস্কে দিল যে তাহলে রাষ্ট্রপতি মনে হয় বিএনপির পক্ষে, এরকম না? ওনার এই মতলববাজি তো মানুষ আর কি গ্রহণ করবে না। উনি কার পক্ষে বললো, কার বিপক্ষে? আজকে এলো যে আবার প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি। হ্যাঁ, ওই দেখলাম ছিলেন না, জি জি, মানে 18 মাসে আসলে উনি প্রেসের সাথে যোগাযোগ করার যে মেকানিজম, এটাকে অফ করেই রাখা হয়েছিল। আর এখনো তো ওনার ধর নিয়োগটা আছে 2028 পর্যন্ত। এখন এখানে আরেকটু দেখেন যে এই যে আমাদের সংসদটা চলবে, এইটা আর কি কেস কার সভাপতিতে চলবে? রাষ্ট্রপতির আদেশ দিতে হবে। কিন্তু আমি আজকে পত্রিকায় বললাম, প্রথম আলোতে, যে রাষ্ট্রপতির আদেশ বলে কোনো একজন সদস্য হয়তো সভাপতিত্ব করবে, এরকম একটা কি নিয়ম আছে। সুতরাং রাষ্ট্রপতিকে আপনার প্রয়োজন হচ্ছে এখন, ওই ডক্টরিন অফ নেসেসিটিটা এখন হচ্ছে, আমি দেখলাম। এবং এই সুযোগে যদি রাষ্ট্রপতি এমন এমন কথা বলা শুরু করে যে যদি বিরোধী দলের পক্ষে বলে, বলা যে বিরোধী দল তাকে রেখেছে, অর্থাৎ ওনার একটা ভালো পজিশন তৈরি হয়েছে আমি দেখলাম। কখনো বিএনপির পক্ষে বলছে, কখনো জামাতের পক্ষে বলছে, কখনো এনসিপির পক্ষে বলছে, বা কখনো কারো বিপক্ষে বলছে। উনার কথাটাকে এত ধর্তব্যের মধ্যে আনার কোনো প্রয়োজন মনে করি না। উনি যদি কোনো অসাংবিধানিক কথাবার্তা বলে থাকে বা আমাদের 24-এর গণ অভ্যুত্থানের চেতনার পরিপন্থী কোনো কথা বলে থাকে, সেটা যদি কোনো রুলস অ্যান্ড রেগুলেশনস ভায়োলেটস করে, তো তার জন্য তাকে অবশ্যই আপনার বিচারের কাঠগড়ায় হোক বা প্রশ্নের সম্মুখীন জবাবদিহিতার সম্মুখ কিছু একটা হবে। আমরা তো সেটাকে ওন করছি না, যেহেতু আমরা জানি যে এই রাষ্ট্রপতি ছিল পতিত ফ্যাসিস্টেরই নিয়োগকৃত একজন রাষ্ট্রপতি। এখন ডক্টরিন অফ নেসেসিটি বলছে, ডক্টরিন অফ নেসেসিটির কারণে তিনি থেকে গেছেন, তাই না? বিকল্প যদি কোনো কিছু বিপ্লব যদি হতো, আমরা তো শপথ নেওয়ার দিনই বলেছি, বিএনপি তো বলেছে যে কি, আমি নিজে গণভবনে যা দেখতেছি, দেখলাম কি আমরা। সুতরাং হয়েছে গণ অভ্যুত্থান, সেই আলোচনা। আমরা একটা ছোট বিরতি নিব, কারণ বিরতির পরে আমরা ফিরে আসব যেই প্রশ্ন নিয়ে, সেটা হচ্ছে যে আমাদের বর্তমান পুলিশ কি সেই মানে গত সরকার যে গণ অভ্যুত্থানের ভেতর থেকে যে সরকারকে সরানো হয়েছে, সেই সরকারের পুলিশ যে আচরণ করেছে, একই আচরণ তারা শুরু করলেন কিনা। আর সে একই সাথে দ্রব্যমূল্যের দাম বেড়ে একটা মানুষের অস্বস্তির চরম সীমানায় পৌঁছে গেছে, এইগুলোর স্বস্তি কি করে ফিরিয়ে আনা যাবে, বা এইগুলোর উপরে আলোকপাত করবেন আমাদের আলোচকরা। আমরা ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসব। ফিরে এলাম আবার আমরা আমাদের চলমানে। আমরা যেখানে ছিলাম আলোচনা নিয়ে, আমরা আবারও ফিরে যেতে চাই আজিজুর বারী হেলাল ওনার কাছেই, কারণ উনি ছাত্রনেতা হিসেবে দীর্ঘদিন রাজনীতির সাথে যুক্ত এবং তার বেড়ে ওঠা। এখন যে পুলিশ আচরণ করছে
শিক্ষার্থীদের উপরে। আর আমাদের শিক্ষামন্ত্রী যে বললেন যে সন্ধ্যার পরে কেউ বাইরে থাকতে পারবেন না, তাহলে আজবের হেলাল যদি এই সময় শিক্ষার্থী থাকতেন এবং শিক্ষার্থী নেতা থাকতেন, তাহলে উনি রাজনীতিটা কিভাবে করতেন? আর এখন যে অস্বস্তি তৈরি হচ্ছে শিক্ষার্থীদের মাঝে এবং পুলিশ যে বেধড়ক পেটাচ্ছে, এই বিষয়গুলো আসলে যে গণ অভ্যুত্থানের যে শক্তি তাদেরকে কিভাবে মানে এই প্রক্রিয়ার ভেতর থেকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে সরকার, এবং উনি বা ব্যাপারটাকে কিভাবে দেখছেন? এখন দেখেন যে সোহরাওয়ার্দী উদ্যানের যে ঘটনাটা, আমি ডিটেইল জানি না, পত্রিকা মারফত যেটা দেখলাম যে সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে পুলিশ ঢুকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা ছিল বা শিক্ষার্থীর বাইরেও যারা ছিল তাদেরকে বিভিন্ন রকম মেলাইন করে অপমানজনক মানে কথা বলা হয়েছে। তারা বিভিন্ন রকম অ্যাডিকশনের সাথে এরকম কি কথা বলছে শুনলাম, তা পিটাইছে। এই পিটানোকে আমি কখনো সমর্থন করি না। না, এমন ভিডিও আছে হেলাল ভাই যে পিটানোকে পিটাচ্ছে এবং মানে তার ব্যাগটা খুলে কিছু পায়নি, তারপর ধুর বলে চলে যাচ্ছে, কিন্তু তার আগে আমার বক্তব্য হলো আপনি যদি মাদকের অভিযান করেন, তা যারা মাদক সেবন করে তাদের ধরবেন না, যারা বিক্রি করে তাদের ধরবেন। আমি তো এটা বুঝলাম না, ফিলোসফিক্যালি এটা ভুল না? আপনি তাদের ধরবেন যে খাবে তাকে ধরবেন না, যিনি প্রডিউস করছেন, যিনি বিক্রি করছেন, যিনি ইম্পোর্ট করছেন বা যিনি এটা প্রডিউস করছেন তাদের ধরবেন না? এটা কি শিক্ষামন্ত্রীর বক্তব্যের না, এটা তো আমার মনে হয় সোহরাওয়ার্দী উদ্যানের ঘটনার সাথে শিক্ষামন্ত্রীর বক্তব্যের মিল নেই। শিক্ষামন্ত্রী কি বলেছে আমি ঠিক জানি না। উনি এইসব বিষয়ে কোনো কথা বলেছে? উনি বলেছে সন্ধ্যার পরে মানে মানে ইয়াং ছেলেপেলে মানে কিশোররা বাইরে থাকতে পারবে না, তাহলে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে, এটা বলেছেন। উনি মারার কথা বলেন। এখন আমাদের হলগুলো তো আর সন্ধ্যায় নেই, আমাদের বিশ্ববিদ্যালয় হলগুলো, আমাদের হলগুলো সার্বক্ষণিক খোলা থাকে। আমরাও যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, আমরা টিএসসিতে 7টা 8টা পর্যন্ত, 9টা পর্যন্ত, 10টা পর্যন্ত আড্ডা মেরেছি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রাঙ্গণে ছেলেরা আড্ডা মারে। এটাই কিন্তু আমাদের দেশের একটা মানে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সংস্কৃতি। এখন ওইখানে ইনি এই ধরনের কথা বলেছে কিনা আমি জানি না শিক্ষামন্ত্রী, যে সন্ধ্যার পরে কারা বাইরে থাকতে হবে না, এরকম কোনো ইম্বার্গো আমার মনে হয় না দেয়া ঠিক। আমি জানি না যেহেতু ঘটনাটা উনি বলছে, যদি বলে থাকে তাহলে আমি বলছি এটা ঠিক না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা বিশ্ববিদ্যালয় মানে শুধু পাঠকক্ষ মানে শ্রেণীকক্ষ না, এখানে গ্রুপ স্টাডি হয়, গ্রুপ ডিসকাশন হয়, বিভিন্ন স্যারের সাথে 1-to-1 বৈঠক হয়। বিশ্ববিদ্যালয় তো তাই, তো ওই যে শ্রেণীকক্ষের মতো না, স্কুল কলেজের মতো না। কিন্তু হেলাল ভাই, আমি একটু এই প্রশ্নটা নিয়েই আসলে আল মামুন রাসেলের কাছে যেতে চাই। যেমন ধরেন যে বাংলাদেশের সংসদ নির্বাচনের যে রেজাল্ট বা যেই চিত্র আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর যে চিত্র, এটা একদমই রিভার্স, অপোজিটে আছে। এখন কথা হচ্ছে যে এইখানে একটা বড় অংশের শিক্ষার্থীদের কিন্তু 18 মাস আগেই বড় আন্দোলন বা তার আগে আরও মানে 2018 থেকে যদি বলি বড় আন্দোলন করারও অভিজ্ঞতা আছে। কিন্তু এই ধরনের মারামারি বা এই ধরনের এগুলো কি এক হচ্ছে মানে ধরেন জুলাই সনদ নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে, আর এক হচ্ছে আবার এরকম পুলিশের প্রোঅ্যাক্টিভ আচরণ। এই দুটো মিলায় আসলে কি সংসদের বাইরেও একটা বড় মানে চাপ তৈরি হওয়ার জায়গা হবে কিনা, আপনার কাছে কি মনে হয় এই বিষয়গুলো নিয়ে? প্রথম কথা হচ্ছে দেখেন, বাংলাদেশের পুলিশ ব্যবস্থাটা এটা আমরা জুলাই বিপ্লবের পরে তাদের পোশাক পরিবর্তন করেছি, কিন্তু তাদের ভিতরের জায়গাটা আমরা পরিবর্তন করতে এখনো পারিনি। কারণ দেখেন, পুলিশ প্রতিষ্ঠা যদি আপনি ব্যাকগ্রাউন্ড, ইফ ইউ লুক টু দ্য ব্যাকগ্রাউন্ড অফ পুলিশ রিফর্মিং বা পুলিশের যে চালু হয়েছে 1861 সালে পুলিশ আইনের আলোকে কিন্তু পুলিশদেরকে পরিচালনা করা হয়। উপনিবেশিক আমলে পুলিশকে কিন্তু জনগণের সেবা করার জন্য তৈরি করা হয় না, করা হয়েছে নিয়ন্ত্রণ করার জন্য। এই উপমহাদেশের মানুষদেরকে উপনিবেশিক শাসনকে কন্ট্রোল মানে এই জনগণকে কন্ট্রোল করার জন্য এই যে তাদেরকে তৈরি করেছে, কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা, এই মানুষের বাক স্বাধীনতাকে চেপে ধরে রাখা, এই যে চিন্তা, এই চিন্তা থেকে এখনো পর্যন্ত আমরা পুলিশকে বের করতে পারি নাই। এবারে যে গণ অভ্যুত্থান বলেন, যে বিপ্লব বা গণ অভ্যুত্থান বলেন, যেটি বলেন, এটি যে হয়েছে এটা শুধুমাত্র আওয়ামী রেজিমের বিরুদ্ধে হয়নি, সাথে সাথে পুলিশের যে আগ্রাসী মনোভাব তার বিরুদ্ধে কিন্তু হয়েছে। অনেক পুলিশ আমরা স্বতঃস্ফূর্তভাবে গুলি করেছে। আমরা দেখেছি পুলিশ গুলি করে মারার পরে ব্যানের উপরে আগুন ধরিয়ে দিয়ে জ্বালিয়ে ফেলেছে। এর মধ্যে একজন জীবিত ছিল, তাকে টেনে এনে আবার আগুনের মধ্যে নিক্ষেপ করেছে।
একটা পুলিশের বাবা তো একটা পুলিশ তো বলছিল তার অফিসারকে যে স্যার একটা সন্তানকে মারার জন্য, একটা ছেলেকে মারার জন্য কত গুলি লাগে, তার সন্তানকে গুলি করা হয়েছে। তার মানে যে পুলিশের যে পশুত্ব, এটা থেকে কিন্তু আমরা বের হতে পারিনি। এবং এই পুলিশ কিন্তু এবার ছাত্র জনতা কিন্তু দা কুমড়া সম্পর্ক ছিল পুলিশের সাথে, কারণ স্লোগান আমরা শুনেছি পুলিশ কোন চেটের বাল, এমন কিছু শব্দ কিন্তু আমরা স্লোগান কিন্তু শুনেছি, যদিও শব্দগুলো খারাপ, কিন্তু এগুলো তো একটা মানে আপনার ক্ষোভের প্রকাশ। এবং আপনি তার রিয়েকশনটা কি দেখেছেন? 1.5 বছর একটু চুপচাপ ছিল পুলিশ, কিন্তু যখনই দেখলাম ইলেকশনের 2 দিন আগে ইনকিলাব মঞ্চের উপর যে আক্রমণটা হয়েছে, নির্দেশনা যতটুকু ছিল তার চেয়ে ডাবল করেছে তারা। আপনি গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের উপরে যে আগ্রাসী মনোভাব, কথা বলছে 1-to-1 কথা হচ্ছে, মাসুদ সাহেবের সাথে 1-to-1 কথা বলছে, কিন্তু সাথে সাথে তার পিছনে এই যে আমি সিনিয়রের সাথে কথা বলছে, আমি যদি তাকে একটু মারতে পারি তাহলে সিনিয়রের চোখে আমি পড়বো, তাহলে উনি আমাকে দ্রুত উপরের দিকে উঠাবেন, এই যে কনস্টেবলের চিন্তাটা। আপনি মাসুদ সাহেব কিন্তু আক্রমণটা করেছে কি মাসুদ সাহেবকে খুশি করার জন্য আশেপাশে যেটা আছে তারাই কিন্তু আগ্রাসী মনোভাব এমনভাবে মারটা দিল, মানে মানুষ না, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তার মানে কি আমরা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সে? হ্যাঁ, তার মানে কি আমরা কি মানে যেই সরকারটি, আওয়ামী সরকারটির বিরুদ্ধে আন্দোলনের সময় আমরা কিছু নাম পেয়েছিলাম পুলিশ অফিসারদের, যারা নিজের এক একজন বেশ নিপীড়নের প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। হ্যাঁ, এইবারও কি এরকম কি পাবো? আমি তো ডিবি হারুন, আমাকে তো জুলাইয়ের 3 আগস্ট আমাকে কিন্তু ধরে নিয়ে গিয়েছিলেন। আমি ছেলেদেরকে ফিরিয়ে আইনি সহযোগিতা করছি কেন, এজন্য কিন্তু আমাকে ডিবি হারুন নিয়ে গিয়েছিলেন। আমাকে বলেছেন আমরা এরকম, সে ডিবি হারুনের মতো কিছু ব্যক্তি আমার কাছে কেন যেন মনে হয় তৈরি হচ্ছে। এই তৈরিটা আমাদেরকে অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর কাজ হবে, এই যে যারা ডিবি হারুন হতে চায়, যারা নিজেকে হিরো বানাতে চায়, যারা চোখে পড়তে চায়, এই যে চোখে পড়ার মানসিকতা, হিরো বানার মানসিকতা, মনে রাখবেন যে যত বেশি তেলামি করবে মনে করতে হবে তার অন্তরের মধ্যে ভালোবাসা নেই। এই তেলামি করে করে শেখ হাসিনা কিন্তু স্বৈরশাসক হয়েছে। কিন্তু আপনি দেখেন, সুতরাং এটাকে কন্ট্রোল করার জন্য প্রধানমন্ত্রী, আমি মনে করি উনি একটা উন্নত বিশ্বে ছিলেন, উন্নত রাষ্ট্রে ছিলেন 17-18 বছর, উনি অন্য রকমের পুলিশ দেখে অন্যরকম পুলিশ দেখেছেন, মানবিক পুলিশ দেখেছেন। আপনি দেখেছেন, আপনি ইউরোপে যান, ইউরোপে যখন আন্দোলন হয় পুলিশের উপর আক্রমণ করছে আর পুলিশ শুধু ডিফেন্স করে, আর আমাদের এখানে পুলিশ আক্রমণ করে জনগণ ডিফেন্স করতে হয়। তাহলে এই উন্নত বিশ্বের জায়গাগুলো যদি পরিবর্তন করতে হয়, তাহলে এই যে একটা ভালো কাজ করলে তাকে উপরে নিয়ে আসা, পোস্ট পদবি নিয়ে আসা, তেলামি করলে তাকে উপরে নিয়ে আসা, এই জায়গা থেকে প্রশ্ন মাথায় এলো, সেটা হচ্ছে যে ট্রাইব্যুনালে একটা বড় অভিযোগ উঠেছে যে যেমন ধরেন বিশেষ করে সাভারে যে লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায়, এবং পুলিশকে আসলে মানে তার পজিশন চেঞ্জ করে মানে ওকে কি বলে রাষ্ট্রের যে সাক্ষী হিসেবে তৈরি করার যে প্রকল্প, এগুলোকে আপনারা কীভাবে দেখছেন? যে অভিযোগগুলো এখন অনেক মানে আমাদের যেহেতু ওখানে আইনজীবী চেঞ্জ হয়েছেন, অতএব কাঠামোটা চেঞ্জ হওয়ার সাথে সাথে আমরা এগুলোকে পত্রপত্রিকা আসতে দেখছি ব্যাপকভাবে। তাহলে মানে এই অভিযোগগুলো, প্রথম কথা হচ্ছে এটা অভিযোগটা আসে রাজসাক্ষীর বিষয়ে। আমাদের আইনের রাজসাক্ষীর একটা বিষয় আছে। কেউ যদি অপরাধীর মধ্যে কেউ যদি রাজসাক্ষী দেয় নিজেকে সহ অপরাধী করে, যে আমি অপরাধী ছিলাম, আমার সাথে সাথে অমুকজন ছিল, তাহলে শাস্তিটা দিতে একটু সহজ হয় বিচারকদের। কারণ যিনি অপরাধী তিনি যদি রাজসাক্ষী হিসেবে দেন, এটা আমাদের আইনের একটা ভালো এটা ব্রিটিশ আইনে, এটা সব দেশের আইনের মধ্যেই আছে রাজসাক্ষীর বিষয়। এই আব্দুল আল মামুন সাহেব যিনি পুলিশের ছিলেন, উনি কিন্তু রাজসাক্ষী দিয়েছেন, এই জন্য ওনার কিন্তু সাজাটা কমানো হয়েছে। তো সুতরাং ওনার মতো জায়গা থেকে উনি যদি রাজসাক্ষী দেন, এই যে শেখ হাসিনা যে ফাঁসিটা হলো, এটা কিন্তু রাজসাক্ষীর জন্য কিন্তু সহজ হয়েছে। তাহলে কেউ প্রশ্ন তুলতে পারবেন না। আপনি পৃথিবীর যে কোনো রাষ্ট্রে এই বিচার ব্যবস্থার এই যে এটা তো ওপেন হয়েছে, আপনাকে মিডিয়াতে দেখানো হয়েছে। তো সুতরাং এটা নিয়ে প্রশ্ন তোলার কিন্তু খুবই সুযোগ নেই, কারণ আপনি চাইলে এটা পৃথিবীর যে কোনো দেশ থেকে আপনি এই বিচারে নিয়ে আপনি আলোচনা করতে পারবেন, কিন্তু সেই সুযোগটা করে দিয়েছে। কিন্তু রাজসাক্ষী হওয়ার কারণে এটার একটু সুযোগ হয়েছে। এখন দেখেন আমাদের দেশের সংস্কৃতি হচ্ছে কি, আমাদের দেশের সংস্কৃতি হচ্ছে যেমন যে ইউনূস সরকার চুপ্পুকে রেখেছেন রাষ্ট্রপতি হিসেবে, উনি চাইলে তো অনেক কিছু করতে পারতেন, কিন্তু এখন ইউনূস সরকার চলে যাওয়ার পরে এখন শুরু হয়েছে তার বিরুদ্ধে কথা বলা। এবং তারেক রহমান সাহেব এখন প্রধানমন্ত্রী, তারেক রহমান সাহেব এখন চুপ্পুকে যদি কিছুদিন রাখেন রাষ্ট্রপতি হিসেবে, উনি চলে যাওয়ার পরে আবার সেম ওনার বিরুদ্ধে কথা বলবেন। তত্ত্বাবধায়কের সময় যাকে আসলে এখানে অ্যাটর্নি করা হলেন, আসলে এটা কি আসলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়েছিলেন না? কারণ উনি তো আগেও ছিলেন। দেখেন, জানতে চাবো যে নতুন যাকে নিয়োগ দেওয়া হলো তার সম্পর্কে আপনার মতামত কি? আর যিনি অন্তর্বর্তীকালীন সরকারের সময় বলা হয়েছিল যে আমরা যে জায়গায় এক্সপার্টিস আছে, যোগ্য, তাকে সেই জায়গায় নিয়ে আসতে হবে। যে জায়গায় আপনি দেখেছেন অ্যাটর্নি জেনারেল আমাদের বাংলাদেশে অ্যাটর্নি জেনারেল করা হয়েছেন আসাদ সাহেবকে, উনি হচ্ছেন বর্তমান
সরকারি দলের এমপি হয়েছেন, হ্যাঁ, অ্যাটর্নি জেনারেল, উনি যোগ্য ছিলেন, মন্ত্রী হয়েছেন, এখন আইনমন্ত্রী হয়েছেন। তার মানে তো উনি তো তখন বিএনপির পোস্টেড ব্যক্তি ছিলেন, এবং কি কিন্তু ট্রাইব্যুনালে মানে না পোস্টেড ব্যক্তি ছিলেন, তার মানে যোগ্য ব্যক্তিকে তখন পদায়ন করা হয়েছে। এবং কি এর ভিতরে ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটরের বিষয়ে তখন দেখা হয়েছে কারা এই ট্রাইব্যুনালের সাথে রিলেটেড কার্যক্রম করেছে। কিন্তু তখন দেখা গিয়েছেন যে সিনিয়র আইনজীবীদের মধ্যে, না কারণ উনি তো আমি একটু শেষ করি, ছিলেন, আবার উনি আমি একটু শেষ করি। উনি বিপক্ষে ছিলেন আরেকটা মামলা, প্রেক্ষাপট ভিন্ন প্রেক্ষাপট। উনি বিপক্ষ ছিলেন হচ্ছে মানবাধিকার, এই যেটা 1971 সালে ঘটনা নিয়ে ছিলেন। কিন্তু তখন দেখা হয়েছে এক্সপার্টিস কার আছে, কারণ আপনি জানেন চিফ প্রসিকিউটর যিনি হন তিনি হচ্ছেন অ্যাটর্নি জেনারেল সমমানের। তার মানে এমন একজন ব্যক্তিকে দিতে হবে যিনি যোগ্য, যিনি এর আগে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে কাজ করার অভিজ্ঞতা আছে। তখন দেখা গিয়েছে তখন দেখা গিয়েছে যে উনি সবচেয়ে বেশি যোগ্য ছিলেন, কারণ উনি ডিফেন্স লয়ার ছিলেন এর আগে ট্রাইব্যুনালে, এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে উনি কাজ করেছেন, এবং সেই হিসেবে ওনাকে অফার দেওয়া হয়েছে। উনি রাজনীতিটাকে ছেড়ে, কারণ আপনি দেখেছেন সবাই প্রায় রাজনীতি, সবাই আপনি দেখেন বাংলাদেশের আপনি পাগল এবং শিশু ছাড়া কেউ কিন্তু আপনি কি না এই নিরপেক্ষ না। আপনি রাজনীতি একটা চিন্তা থাকবে, কিন্তু উনি ওনার রাজনীতি পথটা ছেড়ে দিয়ে এসে উনি এটা দায়িত্বটা পালন করেছেন, এবং ওনার যে দায়িত্ব পালন করেছেন এটা নিয়ে সবাই কিন্তু একটু স্বীকৃত হয়েছে। উনি যেভাবে সেনাবাহিনীর এগেনস্টে আইনাগরের যারা ছিল তাদেরকে বলা হয়েছে মার্শাল লয় তাদের বিচার করা হবে, উনি বললেন না এই আইনে এদের বিচার করা সম্ভব। এমনকি বলা হয়েছিল ওনারা হাজিরা দিবেন হচ্ছে ক্যান্টনমেন্ট থেকে, বলেছেন না ওনাদেরকে সশরীরে আসতে হবে। উনি কিন্তু সেই গাছটা দেখিয়েছেন, দেখে যে বিচার, যে সুন্দর বিচার করেছেন, এটা কিন্তু সকল সর্বজনে এটা কিন্তু একটা প্রশংসিত হয়েছে। এখন কথা হচ্ছে এখন বর্তমানে যিনি আসছেন তিনিও তো হচ্ছে বিএনপি রাজনীতির সাথে, বর্তমান সরকারি দলের রাজনীতির সাথে জড়িত। আমি খুব স্যালুট জানাইতাম যদি এমন হতো যে ওনাকে যোগ্য লোকটাকে যদি রেখে যাওয়া যেত, বা কিছুদিনের জন্য সাথে কাউকে অন্তর্ভুক্ত করে আস্তে আস্তে যদি চিপ করা হতো তাহলে ভালো হতো। আমি মনে করি এখন যাকে করা হয়েছে উনি এই আপনার এই ট্রাইব্যুনালে ছিলেন, আপনার হচ্ছে বিডিআর যে ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনালে ছিলেন, এদের পক্ষে ছিলেন, এটা কি বলে আপনার আসামিদের পক্ষে ছিলেন। উনি একজন যোগ্য মানুষ। আমি মনে করি যদি আমরা আমাদের মূল থিমটা ঠিক রাখি যে বিচার করতে হবে, জুলাইয়ের চেতনাকে যদি ধারণ করতে পারি, আমি মনে করি আমিনুল সাহেব যিনি যুক্ত হয়েছেন উনি ভালো কিছু করতে পারবেন, এবং সুন্দর একটা প্রশংসনীয় একটা জায়গা তৈরি হবে ইনশাআল্লাহ। আমি আশা করি। আমরা হচ্ছে মানে একটা ছোট বিরতি নিব, বিরতির পরে আমরা আজিজুর বাড়ি হেলালের কাছে আসব যে আইন যদি হারিড হয় তাহলে সেটা বারিড হয় কিনা, এই যে প্রশ্ন যে খুব দ্রুত মানে সব মানে বিচার করা, এবং সেটা কতটা দ্রুত হয় এবং কতটা সময় নিতে হয় এরকম আইনের ক্ষেত্রে, আমরা সেই বিষয়গুলো নিয়ে আমরা ফেরত আসবো একটা ছোট্ট বিরতির পরে। এলাম আবার চলমানে। আমরা যেখানে ছিলাম আলোচনায় জাস্টিস হারিড মিনস জাস্টিস বারিড, আমাদের ট্রাইব্যুনাল কেমন হলো এবং এটাকে আসলে অস্বস্তি কমাচ্ছে, আর এই পরিবর্তন কতটা স্বস্তি আনবে না কতটা অস্বস্তি তৈরি করবে, আমরা শুনতে চাই আজিজুল বাড়ি হেলালের কাছ থেকে। শুনুন, জাস্টিস হারিড জাস্টিস বারিড, এর প্রত্যুত্তরে বলতে হবে জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড, তাই না? সুতরাং কথার পিঠে কথা বলা যায়। আপনার ট্রাইব্যুনালে যে আমরা নতুন একজন প্রসিকিউটর নিয়োগ দিলাম, এই যে ট্রাইব্যুনালের জবাবদিহিতা কে করবে? সরকার করবে না? তো সরকার তার যোগ্যতম ব্যক্তিকে দিবে। তার মানে এই না যে আগের জন অযোগ্য ছিল। আমি যেহেতু অ্যাকাউন্টেবল টু দ্য পিপলস, সুতরাং আমার যোগ্য ব্যক্তিটাকে আমি ওখানে দিব, তাই তো। এখন আপনি দেখেন সেখান থেকে রেজাল্ট আসছে কিনা, তখন আপনি সমালোচনা করতে পারেন। নিয়োগ নিয়ে সমালোচনা করার কোনো কারণ নেই। অ্যাকাউন্টেবল তো আমি, অ্যাকাউন্টেবিলিটি আমার শো করতে হবে। বিচারে যদি কোনো রকম সমস্যা কিছু হয় তো আমার জবাবদিহিতা করতে হবে। তা আমি তো আমার যোগ্যতম ব্যক্তিকে দিব নাকি? হ্যাঁ, এটা তো ঠিক। অতএব আপনাকে দেখতে হবে যে এখন বিচার কার্যটা চলমান এবং গ্রহণযোগ্য হচ্ছে কিনা। এটা এখন স্টার্ট হয়নি তার নিয়োগের পরে। সুতরাং এটা নিয়ে আমরা না কথা বলাই ভালো। আপনার নিয়োগটা যে বৈধ এবং প্রকৃত, অতএব এটাকে আলোচনার টেবিলে আনা মানে আপনি আমাকে দায়ী করবেন আর আমি আমার যোগ্য ব্যক্তিকে কাজটা করতে পারবো না। কাজটা তো আমার করতে হবে, তাই না? তা সে কোন লোকটা আমার কাজটা করতে পারবে সেটা আমি দিব। আগে যেটা ছিল তাকে তো আমি অযোগ্য মনে করছি না,
কিন্তু আমি যেভাবে চাচ্ছি, কারণ জবাবদিহিটা আমার করতে হবে, এটা হলো পয়েন্ট নাম্বার 1। সেকেন্ড হলো আপনি বলছেন যে পুলিশ প্রশাসন নিয়ে কথা বললো, তাই না? দেখেন, আমাদের এই 24-এর গণ অভ্যুত্থানের একটা বিখ্যাত কথা ছিল, সামনে স্বাধীনতা পিছনে পুলিশ। পুলিশের এই যে ব্যাকওয়ার্ডনেস, পুলিশের বিরুদ্ধে জনগণের এই বক্তব্য, এটা আজকের না। আপনার 90 সালের গণ অভ্যুত্থানে একই অবস্থা, পুলিশের পিছনে পুলিশ ছিল, সামনে ছিল আমাদের গণ অভ্যুত্থান, তাই না? 24-এও তাই, বিভিন্ন আন্দোলন সংগ্রামে এটাই হয়। পুলিশের মেইন কাজ যে দুষ্টের দমন, শিষ্টের পালন। ও একটা ভালো কথা বলেছে যে ব্রিটিশরা আমাদের নিয়ন্ত্রণ করতে, আসলে সত্য কথা, ওরা ভাবতো যে আমরা বাংলাদেশি বা ভারতীয়রা আমরা হোয়াইট ম্যানস বার্ডেন, এরকম একটা কি বলতো আমাদের, তাই না? যে মানে সাদা মানুষের আমরা বোঝা নাকি, চার্চিল বলেছিল, ও আমাদের শোষণ করছে, শাসন করছে, আমরা নাকি বোঝা। এই বোঝাকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু পুলিশ, সেই পুলিশ আইনের সংস্কার করেন, আর আপনি নতুন কমিশন করেন, ইভেন অভিযোগ, পুলিশের বিরুদ্ধে অভিযোগ গঠনের কমিশন যাই করেন, আগে হলো মোরাল ডেভেলপমেন্ট দরকার, বুঝছেন? কীভাবে মোরাল ডেভেলপমেন্ট হবে সেটা নিয়ে অনেক কোশ্চেন হতে পারে। এই জন্য আমি বলছি যে আমাদের দেশে যদি বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ করা যায় প্রত্যেকটা নাগরিকের, আপনার মিনিমাম 6 মাস বা 1 বছর কেউ একটা নিয়ম আছে, সামরিক প্রশিক্ষণ নিতে হবে। এখান তালিকায় দক্ষ পুলিশ পাচ্ছেন। আমাদের দেশে রোভার্স আছে, স্কাউটস আছে, কাবস আছে, আরও কি কি বিএনসিসি আছে। এদের থেকে যদি পুলিশে নিয়োগ করা, এরা কিন্তু অনেকটা একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকে, এটা এই যে রোভার্স, স্কাউটস, কাব, এদের থেকে নিয়োগ করা হয়। এইসব বিষয়ে আমি মনে করি প্রাধান্য দেওয়া উচিত। তাহলে আপনার কাজের দক্ষতা হবে। আর মোরাল ডেভেলপমেন্টের জন্য তো আপনাকে ধর্মের কাছে ফিরে যেতে হবে, এটা হলো আমার প্রথম। আপনি যদি নৈতিক উন্নতি চান, একটা ধার্মিক মানুষ সবসময় নৈতিকভাবে উন্নতি হয়। হেলাল ভাই, আপনি আরেকটা জায়গায় যাবো। পুলিশের মোরাল ডেভেলপমেন্টটা ঘটাতে হবে এবং তাকে দক্ষ হওয়ার জন্য এই 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 যে সামরিক প্রশিক্ষণ ম্যান্ডেটরি করতে হয় জনগণের জন্য। আর এই রোভার্স, কাপ, স্কাউটস, বিএনসিসি, এদের থেকে যদি কিছু নিয়োগ করা হয় তাহলে মনে হয় আমাদের পুলিশটা ভালো হবে। আচ্ছা, আরেকটা জায়গায় যাই একটু আমরা। আবারও রাষ্ট্রপতির যেহেতু সাক্ষাৎকারটি খুবই আলোচিত হয়েছে এবং আমাদের আল মামুন রাসেল উনিও একটা প্রশ্ন উত্থাপন করেছেন যে রাষ্ট্রপতিকে তো আসলে বিএনপি সমর্থন দিয়েছিল, এবং এমনকি রাষ্ট্রপতি নিজের মুখেও বলেছেন যে ওনার বাক্যটা হচ্ছে এরকম যে তারেক রহমান একজন আন্তরিক মানুষ, কঠিন সময়ে তারা আমার পাশে ছিল। আর দ্বিতীয় কথা উনি বলেছেন সরকার চাইলে থাকবো, না চাইলে সম্মানের সাথে সরে দাঁড়াবো। এখন যেমন ধরেন আপনি একটু আগে বললেন যে আপনি তো চাইবেন আপনার লোক থাকুক, মানে আপনার কাজটা করার জন্য, তাহলে কি এই রাষ্ট্রপতিকে আপনারা আপনাদের লোক হিসেবে দেখবেন? না না, আল মামুন রাসেল যে প্রশ্নটা রেইজ করেছে যে বিএনপি চেয়েছিল রাষ্ট্রপতি থাকুক, তখন আপনারা যখন বললেন শপথটা তো নিলেন রাষ্ট্রপতির আন্ডারে, তার মানে ওইখানেই সব কিছু ডান। এরপরে এসে আপনি যদি বলেন যে রাষ্ট্রপতিকে পলানে ছাড়েন, কারোর সাথে যোগ্য কথাবার্তা না বলে সরাই দিতে হবে, তাহলে কে সেই লোকটাকে? আরেকটা জটিলতা তৈরি হচ্ছে কিন্তু, তাই না? তাই না? তখন আমরা নীরব ছিলাম। আরেকটা জটিলতা তৈরি হচ্ছে যে কে নেক্সট, কে সে রাষ্ট্রপতিটা, কে কিভাবে নিয়োগ হবে, মানে অযথা একটা জটিলতা তৈরি করার জন্য। সুতরাং রাষ্ট্রপতিকে বিএনপি এইভাবে কখনো, আমরা সংবিধানকে শপথ দিয়েছি, এখন বলছে যে রাষ্ট্রপতি যে সমস্ত কথা বলছে এই কথা উনি এতদিন বলেনি কেন? আমার বক্তব্য, উনি কি অবরুদ্ধ ছিলেন? তাহলে তো উনি একটা বই লিখতে পারে, বঙ্গভবনে অবরুদ্ধ এতদিন, উনি একটা বই লিখুক, পরবর্তী প্রজন্ম আমরা দেখবো যে আসলে কি হয়েছে ঘটনা। এখন উনি যে বলছেন সেই কথাগুলো আমি দুইভাবে ধরতে পারি। একটা হলো হয় উনি আমাদের এই গণ অভ্যুত্থানকে যদি মেলাইন করতে চাই, অথবা আমাদের যে আন্দোলনের শক্তি আছে আমাদের মধ্যে কোনো একটা গন্ডগোল পাকিয়ে দিতে চাই। কোন মতলব থেকে উনি বলছেন এটা আমার মনে হয় এখনই কমেন্ট করা যাবে না, আরো সামনে গেলে বোঝা যাবে। উনি আরেকটা কথা বলেছেন যে গত 18 মাসে উনি বিদেশ সফরে যেতে পারেননি, যেমন কাতার, কসোভোতে ওনার ইনভিটেশন ছিল, উনি যেতে পারেননি। এখন ইনভিটেশন পেলে কি উনি যেতে পারবেন? এখন ইনভিটেশন
পেলে যেতে ওনাকে পাক, তারপর দেখা যাক। উনি তো পাইনি এখনো আমাদের, উনি কোনো রাষ্ট্রপ্রধান থেকে যদি ইনভাইট করে তারই তো দেখা যাবে। এখন তো আমি বলতে পারবো না যে এই নিয়মে কি আছে, আইনে কি আছে। উনি যদি পায় তখন হয়তো বলতে পারবো। না, যেমন ধরেন আপনারা যেহেতু প্রেস সচিব তাকে দিয়েছেন একজন, সেই ক্ষেত্রে আর কি এই কথাটা বললাম যে মানে উনি তো এখন প্রেসের সাথে আরো, আমি তো বললাম রাষ্ট্রপতি যদি এখন ব্যক্তিটা ফ্যাক্টর না, চুপ্পু শাহাবুদ্দিন চুপ্পু ফ্যাক্টর না, রাষ্ট্রপতি পদটা, এটা এখন ওই যে আল মামুন নাসিলের সেই ডক্টরিন অফ নেসেসিটি, যে আপনি আসলে সংসদটা আপনি উদ্বোধন করবেন কীভাবে, চালাবেন কীভাবে। যারা সংবিধান বিশেষজ্ঞ আছে, আমাদের সংসদ বিশেষজ্ঞ আছে, তাদের অনেক মন্তব্য আজকে আমি পত্রিকায় পড়েছি। সেখানে দেখলাম আসলে এটা একটা খুবই চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যাচ্ছে। ব্যক্তি শাহাবুদ্দিন চুপ্পুকে আমরা কেউই, যেহেতু ব্যক্তি আদালতের মাধ্যমে বাদ দিয়েছেন, সেটা অন্য জিনিস না। উনি শাহাবুদ্দিন সাহেব, আমি যাই বললাম, এখন এই রাষ্ট্রপতি পদটার কিন্তু প্রয়োজন হচ্ছে, এখন পদটার প্রয়োজন হচ্ছে। আমি পত্রিকা দেখলাম যে সংসদকে চালাতে গেলে, আমি দেখলাম যে লাস্টলি লিখলো যে রাষ্ট্রপতি একজন সংসদ সদস্য, অ্যামং দ্য 300 মেম্বার্স হি উইল সিলেক্ট সামওয়ান and he will preside over the meeting, and then speaker and deputy speaker will be elected. এটা আমি দেখলাম। তাহলে তো রাষ্ট্রপতিকে দরকার হচ্ছে, মানে আল মামুন নাসিলের সেই ডক্টরিন অফ নেসেসিটি এইখানে প্রয়োজন হচ্ছে। ঠিক আছে, আরেকটা ইস্যুতে চলে যাব। আপনি কি এই ইস্যুতে মানে আল মামুন রাসেল কিছু বলতে চান? না হলে আমরা মানে আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু যেটা নিয়ে, যেমন ধরেন ডিসমিস ল্যাবের বিশ্লেষণ আর কি, ডিসমিস ল্যাব, স্টার ডিসমিস ল্যাব, তারা ডেইলি স্টার প্রথম আলোতে হামলা নিয়ে একটা বড় রিপোর্ট করেছে এবং সেইখানে তারা প্রায় 3000-এর উপরে আপনার সোশ্যাল মিডিয়াতে পোস্ট, মানে এই হামলার আগের ওনারা বিশ্লেষণে নিয়ে এসছেন এবং সেইটা নিয়ে আর কি, যেমন ধরেন যে এইটার পাশাপাশি আপনার ছায়ানটে অ্যাটাক এবং উদীচীর যে হামলা, এইগুলোকে ওনারা একই সাথে কনসিডার করেছেন এবং এটা একটা দীর্ঘমেয়াদী সময় থেকে, মানে এটা যে একটা হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা ওনারা সেটা বলছেন না। মানে যেটা মবে হঠাৎ করে কেউ মানে দীর্ঘদিন ধরে শত্রু তৈরি করা, তার ন্যারেটিভস তৈরি করা এবং তারপর তার উপরে অ্যাটাক করা, এবং সেইটাই আর কি স্টার ডিসমিসাল ল্যাব এই রিপোর্টটা নিয়ে এসছে। এইটা নিয়ে আপনার বক্তব্য কি? এটার বিচার কি করে হওয়া দরকার? একজন আইনজীবী হিসেবে আপনার মতামত কি? প্রথম কথা হচ্ছে, প্রথম আলো এবং ছায়ানটে যে হামলাটা হয়েছে এটা কিন্তু হাদির পরবর্তী ক্ষোভের একটা বহিঃপ্রকাশ। আর হাদি কিন্তু আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা ধরবো যে এটা হাদি কিন্তু বহিঃপ্রকাশ, নাকি ধরেন যে ডেইলি স্টারের সামনে তো আপনার জিয়াফত খাওয়া হয়েছে, মানে মারা যাওয়ার অনেক আগে থেকে। না, ব্যাপারটা হচ্ছে মানে চরম লেভেলটা তখন গিয়েছে, হ্যাঁ, হাদির পরবর্তীতে। কারণ হচ্ছে আপনি, হাদি কিন্তু আসলে এটা শিখাই নাই আমাদেরকে। হাদি কিন্তু ভাঙ্গা করার জন্য বলে না, হাদি কিন্তু ইনকলাব একটা সংস্কৃতি কেন্দ্র করেছেন, আলাদা একটা কেন্দ্র করেছেন। মানে কি, প্রতিষ্ঠান তৈরি করতে হবে। হাদি কিন্তু বলেছেন যে এক প্রথম আলো হচ্ছে 100টা প্রতিষ্ঠানের সমান। এই প্রথম আলোর জন্য, প্রথম আলোকে মোকাবেলা করতে হলে আদর্শিক ভাবে মোকাবেলা করতে হবে, নতুন প্রতিষ্ঠান তৈরি করে মোকাবেলা করতে হবে। হাদি কিন্তু কখনো শেখায় নাই যে ভাঙতে হবে। ভাঙ্গাটা এটা আসলে কখনো একটা দেশের জন্য ভালো কিছু নয়। আমাদের ঘুরতে হবে, আমাকে আদর্শকে আদর্শ দিয়ে মোকাবেলা করতে হবে। আমরা মনে করি আদর্শকে লাঠি দিয়ে বলা হলো যে, যেমন মানে সেকুলারিজম এবং শাহবাগকে তো মানে একটা মানে কেন্দ্র করেই এই প্রথম আলো একটা বড় ভারতমুখী বা ভারতের দোসর বলে এদেরকে ধারা করানো হয়েছে দীর্ঘ ন্যারেটিভসের ভেতর থেকে। আপনি কি তাই মনে করেন? এবং এটা অ্যাটাকের পেছনে কি এটাই বড় কারণ? হাদি তো আসলে বড় কারণ কি? আমি মনে করি স্টার ডিসমিসাল ল্যাব হচ্ছে আসলে হাদির ইস্যুটাকে একদমই নিয়ে আসেননি, করেনি, ঠিক আছে। কিন্তু আমি মনে করি একটা মবগুলো যখন হয়, আমরা তো এটা মব বলেছি, মবগুলো যখন হঠাৎ করে ক্ষোভ, অনেক কিছু তৈরি হয়, অনেক কিছু। আপনি দেখেন মব যখন আস্তে আস্তে যা মানুষের ক্ষোভ যখন কমে যায়, তখন কিন্তু আক্রমণের প্রক্রিয়াটা কমে যায়। যদি আপনি মানে আগে থেকে যদি কোনো পরিকল্পনা থাকতো, তাহলে প্রথম দিনে 5 আগস্টই আমার মনে হয় প্রথম আলো এবং এটাকে জ্বালিয়ে যাওয়া হতো, যদি আগে থেকে পরিকল্পনা হতো। কারণ তখন কিন্তু পুরো বাংলাদেশে কোনো প্রশাসন ছিল না, কিছুই ছিল না। তখন কিন্তু অনেক কিছুতে হামলা হয়েছে। তখন কিন্তু যদি এমন হতো যে এটা ক্ষোভটা অনেক দিনের, তাহলে প্রথম আলো তো প্রথম দিন 5 আগস্টে আক্রমণটা হতো, ছায়ানটের 5 আগস্ট আক্রমণটা হতো। কিন্তু এটা হয়েছে হাদির পরবর্তীতে, কিন্তু এটা যাবত হয়েছে। প্রতিবাদ তো আমরা অনেক জায়গায় করি, প্রতিবাদ করি। এই প্রতিবাদের ধরন আর আক্রমণের ধরনটা একটু ভিন্ন ছিল। আমরা কিন্তু এই ধরনের মানে ধরেন এই আগে দেখিনি। যেমন ধরেন আমাদের দেশে তো 90 তো
আন্দোলন হয়েছে, অনেক আন্দোলন হয়েছে, কিন্তু কারো আর্থিক প্রতিষ্ঠানে হামলা করা, যেমন ধরেন যে এলিফ্যান্ট রোডে বাটার দোকান লুট করা হয়েছে, এটা আমরা ইউএসএ বা ওইসব জায়গায় দেখি লুটপাটের ঘটনা, কিন্তু আমাদের বাংলাদেশে যত আন্দোলন হচ্ছে কখনো আমরা লুটপাট করতে দেখিনি, লুট করা, আগুন দেয়। এইবার কিন্তু আমরা প্রথম এই ধরনের বিষয়ের সাথে সম্মুখীন হলাম। আর লুটপাট দুই আসলে হচ্ছে আপনি লুটপাটটাকে এভাবে লুটপাট বলা যাবে না। আপনি দেখেছেন পৃথিবীর যত অভ্যুদয়, আপনি শ্রীলঙ্কা দেখেছেন, নেপালে দেখেছেন, তাদের রাষ্ট্রপতির ভবন থেকে বিভিন্ন জিনিসকে নিয়ে মানুষ এসে এটাকে মানে একটা রাষ্ট্রপতি ভবন আলাদা, কিন্তু ধরেন আপনি একজনের বহিঃপ্রকাশ। ব্যবসা প্রতিষ্ঠান আবার attack হচ্ছে করছেন। আপনি ইসরায়েল পরবর্তীতে ইসরায়েলের যেটা ক্ষোভ, অনেক সময় প্যালেস্টাইনের উপর যখন হামলা হয়েছে, আপনি দেখেছেন ইসরায়েলি মানে ইহুদিদের যে পণ্যগুলো, বাংলাদেশে কি ওইভাবে ইসরায়েলি আছে না মানে যখন না, প্রথম আলো বা- প্যালেস্টাইনে যখন এটা হয়েছে, তখন সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষোভের তৈরি হয়ে অনেক সময় বাটা বলেন বিভিন্ন জায়গায় কিন্তু আক্রমণ হয়েছে। এগুলাকে লুটভাবে নেওয়া ঠিক না, এগুলো হচ্ছে তাৎক্ষণিক একটা মানুষের। আপনি দেখবেন পৃথিবীতে আপনি উন্নত বিশ্বে আপনি দেখেন, আমি চাই না আমার একটা গার্মেন্টসের তাদের বড় বড় গার্মেন্টসগুলো শুরুতে তার কিছু গ্লাসের দোকান রাখে। তো আমি জিজ্ঞেস করলাম গ্লাসের দোকানগুলো কেন, বলো যে যারা শ্রমিক আছে তারা কাজ করে কিছু গ্লাস ভাঙে এসে, তাহলে তাদের মেজাজটা, তাদের মাথাটা হ্যাঁ মানে একটু না, সেটা মানুষ চায়নার ক্ষেত্রে হতে কিন্তু পারে। কিছু ভাঙলে কিন্তু মানুষ দেখেন, আপনি যখন আমরা ঘরে দেখি যে আমাদের সাথে ওয়াইফরা রাগ করলে কি করে, গ্লাস ভাঙে, প্লেট ছুঁড়ে, আমার তার মনে মানে হয়- মানুষ যখন আক্রমণ ভাঙে তখন মানুষের কিন্তু এই যে এটা আলমামুল রাসেল, না আমি বাঙ্গাকে জাস্টিফাই করছি না, আমি বলছি হচ্ছে এটা করলে মানুষের ক্ষোভটা একটু কি হয়, একটু স্ফীত হয়, একটু ছোট হয়। এখন হাদির পরবর্তীতে যেটা হয়েছে, আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি। এটা কোনো মতেই বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান, আমার মনে হয় না যে এটা কোনো ওসমান প্রতিষ্ঠান হাদির সাথে কি যুক্ত, নাকি একটা রাজনীতি, সাংস্কৃতিক রাজনীতির এগেইনস্টে আরেকটা রাজনীতিকে দাঁড়া করানোর কৌশল কিনা আমরা আসলে না একটা সংস্কৃতিকে ভেঙে আপনি আরেকটা সংস্কৃতি দাঁড় মানে করাবেন কেন? বা যেমন ধরেন আপনাকে আপনি যেটা প্যারালাল বলছেন সংস্কৃতি যে দাঁড় করাইতে কেউ হবে, একজন এসে আপনাকে attack করবে, আপনাকে মানে প্যারালাল আপনার- সংস্কৃতি দাঁড় আপনাকে করাইতে হবে, পছন্দ হলো না, প্যারালাল আপনার বাড়ি থেকে সংস্কৃতি attack থেকে করবে। আপনাকে প্যারালাল সংস্কৃতি দাঁড় করাইতে হবে। ইসলাম তো সেটাই শিক্ষা দেয়, হ্যাঁ, কিন্তু আপনি যে কি আপনাকে attack প্যারালাল করবেন? সংস্কৃতি দাঁড় করে মানুষ বুঝে নেবে কোন সংস্কৃতিটা আপনার জন্য সুন্দর, কোন জিনিসটা আপনার ভালো। কিন্তু আপনি ভেঙে চুরে আপনি কোনো সংস্কৃতি শেষ করতে পারবেন? আপনি 17-18 বছর দেখেছেন ইসলামের আলেম সমাজ বলেন এদের উপর কি নির্যাতনরা করেছে, কিন্তু আপনি নির্যাতন করে আপনি জামাত ইসলামের উপর সবচেয়ে বেশি অত্যাচার হয়েছে, কিন্তু জামাত ইসলামের শীর্ষ 10 জনকে ফাঁসি দেওয়া হয়েছে। আপনি করে কি তাদের কি জনপ্রিয়তা কমিয়েছেন নাকি বাড়িয়েছেন? আপনি একটা আদর্শকে এটা আসলে কখনো বলা মেরে, যাবে না। আপনি কখনো মানে আদর্শকে এটা মেরে আবারও কখনো আপনি বন্ধ করতে পারবেন রাসেল, না। এটা বেগম খুবই জিয়া 17 সরলীকরণ বছর হবে। ক্ষমতা ছিলেন না, বেগম জিয়া 17 বছর ক্ষমতা ছিলেন না, কিন্তু 17 বছর ক্ষমতা না থেকে উনি আগে ছিলেন বিএনপি নেত্রী, উনি বাংলাদেশের নেতৃত্বে পরিণত হয়েছেন। কেন? আমার মনে হয় যে এই জুলুম মিলালে কিন্তু খুব মুশকিল হবে যে বেগম জিয়ার সাথে আপনি যদি জামাতের যাদের ফাঁসি হয়েছে তাদের মিলে না, আমি ওইটা মিলাচ্ছি যে না। জনপ্রিয়তা এইভাবে বাড়ে, আমার মনে হয় না যে আমি ওইটা মিলাচ্ছি না। শর্তগুলো এত সহজ আমি না। বলেছি আপনি জুলুম করে কখনো জনপ্রিয় হতে পারবেন না, মাজলুম হয়ে আপনি জনপ্রিয় হতে পারবেন। আপনি কখনো কোনো আদর্শকে হতে পারে। মেরে, আপনি কখনো আদর্শকে এখানে মেরে ফেরত আসবো। ভেঙে এমন কথা আসছিল যে বিএনপি যদি আরেকবার যদি ক্ষমতা না আসতে পারে তাহলে বিএনপি বিলীন হয়ে যাবে। বিএনপি বিলীন হয়েছে? বেগম জিয়া কি জনপ্রিয়তা কমছে? না, না, এইটা আপনি তো জামাতের ধরেন কথা বলেন, মেরে, জামাতকে 17-18 বছর কাউকে নির্যাতন মেরে হয়েছে, পোড়াই দিয়ে। তাদেরকে কি আপনি বিলীন করতে পেরেছেন? পৃথিবীর ইতিহাসে কাউকে মেরে পোড়াই দিয়ে কখনো কোনো কিছু সুতরাং কোনো যারা মতামত বাংসুর বন্ধ করেছে, করা যারা যায় না। বাংসুর করেছে তারা এই প্রতিষ্ঠানগুলোকে জনপ্রিয় আরো বেশি করেছে। আমি মনে করি ক্ষতি করে না, হ্যাঁ, ক্ষতি করে, কারণ সারা আমরা বিশ্বে এই বিষয়ে- তাদেরকে আরো বেশি প্রমোট করা হয়েছে। ঠিক আছে আল মামুন রাসেল, আমরা আপনি এই একটা বিষয়ের বিল্ডিং, একটা উপরে অবয়ব ভেঙে আপনি কখনো কারো জনপ্রিয়তা নষ্ট করতে পারবেন না। একটা অবয়ব আপনি বিল্ডিং দেয়ালে না ভাঙলেন, কিন্তু ঠিক তাদের আছে। আদর্শকে ভাঙতে পারবেন আমরা আপনি। আল মামুন রাসেল, আমরা একটা ছোট্ট বিরতি নিব, বিরতি নিয়ে একই বিষয়ের উপরে আমরা ফেরত আসবো আজুলবাড়ি হেলালের কাছে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম আবার চলমানি। আমরা আলোচনা যেখানে ছিল তা হলো সাংস্কৃতিক এবং রাজনৈতিক লড়াইগুলো কি আসলে আমরা ভাঙচুর বা আগুন দিয়ে করব, নাকি তাকে একটা মতাদর্শকে আরেকটা মতাদর্শের লড়াইতে নিয়ে যাব। আমরা কথা বলছিলাম উদাহরণ হিসেবে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদীচীর আগুন দেয়া নিয়ে। তো এই বিষয়ে আমি জানতে চাইবো আজিজুবাড়ি হেলালের কাছে ওনার কি মতামত, আসলে লড়াইটা কিভাবে হবে। আমি মনে করি দেখেন, মানে কালচারাল অ্যাগ্রেশন এটা যুগ যুগ ধরে পৃথিবীতে রয়েছে। আপনার মেল্ট ডাউন অফ সোভিয়েত ইউনিয়নের বিগলন যে হলো, সোভিয়েত ইউনিয়ন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, তার জন্য কি মার্কিন যুক্তরাষ্ট্রের 1 আউন্স পরিমাণ বোমা বর্ষণ করতে হয়েছিল, একটা গুলি ছুটতে হয়েছিল, একটা কিছু ভাঙতে হয়েছিল, পুরো সোভিয়েত সমাজকে মার্কিন রঙে রঙিন করে দিয়েছিল, তাই না? ফলে সোভিয়েত ইউনিয়ন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। এই যে কালচারাল অ্যাগ্রেশন বাংলাদেশের উপরে চলছে, কখনো কেউ বলে এটা হলো
মানে ইন্ডিয়ান কালচারাল হেজিমনি, কেউ বলে পাকিস্তানি কালচারাল হেজিমনি, কেউ বলে ইসলামিক কালচারাল হেজিমনি, কেউ বলে হিন্দুইজমের কালচারাল হেজিমনি, এরকম বলতেই থাকে। কিন্তু দেখেন যে আমাদের যে দল বিএনপি, আপনি দেখেন যে আমরা বলি যে বলেছি আমাদের পররাষ্ট্রনীতিতে এটা আছে, ওইটা কিন্তু আমাদের যে বাংলাদেশ ফার্স্ট, সবার আগে বাংলাদেশ। আমরা বাংলাদেশি কালচার, বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্যে যেটা লুকিয়ে রয়েছে, যে এই 55,126 বর্গ মাইলের মধ্যে যারা যে সমস্ত নৃগোষ্ঠী, ভাষাগোষ্ঠী, আপনার ধর্ম বর্ণের লোক বাস করে, সবাই মিলে আমরা বাংলাদেশি। আমাদের এই স্বার্থটা ফার্স্ট, এবং আমাদের কালচারটাকে আমরা ওয়ার্ল্ডে রিপ্রেজেন্টস করব। এখন এই যে ইন্ডিয়ান কালচার বলেন, পাকিস্তানি কালচার বলেন, অন্য অন্য কালচার বলেন, এটাকে অ্যাটাক যদি আপনাকে ঠেকাতে হয়, এই অ্যাটাক থাকবেই। এই অ্যাটাককে আপনি এই চ্যালেঞ্জগুলো আপনার থাকবে, এটাকে ঠেকাতে গেলে আপনার কালচারকে আরও উন্নত করতে হবে। আপনি ওই যে প্রথম আলো, ডেইলি স্টার, ওরা যে বয়ান তৈরি করে তার জন্য তাদের স্থাপনা ভাঙবেন, সাংবাদিকদের মারবেন, এইটা করবেন সেইটা করবেন, এটা তো অবশ্যই বিশৃঙ্খলা। আপনি ওরা যে ন্যারেটিভ বানাচ্ছে, আপনি কাউন্টার ন্যারেটিভ দেন। আপনি আমার কাছে একটা মামুনুর রাসেল আমার একটা আর্গুমেন্ট তুললো, আমি তো ডিবেট করে সেটা করবো, তাই না? আমি কি ওকে যে ঘুষি মারবো এখন নাকি ওর, এটা হলো অন্যায়, আমি সেটা বলছি। কালচার ওর বয়ানটা ও প্রতিষ্ঠিত করতে চাইবেই আর্গুমেন্ট দিয়ে, আমাকে পাল্টা আর্গুমেন্ট দিতে হবে। এটাই হলো নিয়ম, এটা সভ্যতা তাই বলে, ইভেন ধর্মও তাই বলে, যে আপনার কালচারাল হেজিমনি একটা কালচার আর একটা কালচারের উপর প্রভাব বিস্তার করবে, এবং কালচার কোনো স্ট্যাটিক ব্যাপার না, স্থিতিশীল, এটা চলমান ব্যাপার, তাই না? আমাদের দেশের মানুষের, আমি ছোটোবেলায় দেখেছি যে আমাদের দেশের মানুষের পোশাকের কালচার লুঙ্গি আর পাঞ্জাবি। আমরা সেই লুঙ্গি পাঞ্জাবি রাখছি, কিন্তু কি আমরা স্যুটটাই পড়ছি না? হ্যাঁ, তাই না? এই যে কালচারের যে গতিময়তা, তাই না, খাওয়ার ফুড হ্যাবিট দেখেন, এই যে আপনার সাথে টকশো করার হ্যাবিট, এগুলো সব কালচারটা কি? আমরা প্রতিদিন যা করি তাই কালচার। এখন আমার এই কালচারকে, আমার যে পলিটিক্যাল যে কালচারটা, যে আমি এখানে আপনার ইসলামিক কালচার চালু করতে চাই, তাহলে আপনি যদি ইসলামিক কালচার চালু করতে না চান, তাহলে আপনি তার বিরুদ্ধে বয়ান তৈরি করবেন, মানুষ কোনটা গ্রহণ করে, তাই না? আমি এখানে জাতীয়তাবাদী শক্তির উত্থান চাই, জাতীয়তাবাদ, বাংলাদেশের জাতীয়তাবাদ বলছেন যে আন্তর্জাতিকতাবাদের বিরুদ্ধে যে জাতীয়তাবাদ দেশে দেশে গড়ে উঠেছিল, আমরা সেই জাতীয়তাবাদে বিশ্বাসী। এখন এই জাতীয়তাবাদকে প্রমোট করতে হলে আমাকে আমার বয়ান বা ন্যারেটিভ তৈরি করতে, আপনার যদি পছন্দ না হয়, আপনি যদি মনে করেন না শুধু বাঙালিদের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো, অন্য অন্য নৃগোষ্ঠীকে নিব না, বা আমি ইসলামিজম বা হিন্দুইজম আমি এটার মধ্যে থাকবো, তাহলে আপনি এটা বয়ান তৈরি করবেন। হ্যাঁ, আমরা একদম অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, তো আপনাকে লাস্ট প্রশ্ন এক লাইনে বলবেন, সেটা হচ্ছে যে মানুষ রোজার দিনে লেবুর শরবত খেতে চায়, লেবু খেতে চায়, সে কি লেবু খেতে পারবে? কেন পারবে না? লেবুর দাম কি বাড়ছে নাকি? 150 টাকা। 150 টাকা যদি হালি হয়, নিশ্চয়ই এটা আপনি এই রোজা সামনে, মানে এই সরকারকে কি আপনি তাই করবেন যে আমরা বাড়ি আর কোনো সিন্ডিকেশন না, সেটা তো আসলে ইনহেরিটিক্যালি আমরা পেয়েছি, তবে এটা অস্বস্তিকর একটা ব্যাপার। আমরা তো ইনহেরিটিক্যালি এই যে 150 টাকা লেবুর হালি পেয়েছি, তাই না? আর 7 দিনের একটা গভর্নমেন্ট, উনি তো মনে করেন লেবুর দর 50 টাকা নিয়ে আসার জন্য এরকম কোনো প্ল্যান নেই সরকারটা। তবে যদি যেটা হয়েছে সেটা অবশ্যই অস্বস্তিকর একটা বিষয়, এবং আমার দৃঢ় বিশ্বাস যারা এই কারসাজিটা করছেন তারা অন্তত এই ন্যায্যতা দিকে আসবেন, তারা এই অবস্থা থেকে। ধন্যবাদ হাজির বাড়ি হেলাল। আমি এখন যাব শেষ প্রশ্ন নিয়ে আল মামুন রাসেলের কাছে, এবং তারপরে আমরা শেষ করে দেবো আমাদের অনুষ্ঠান। আল মামুন রাসেল, আপনার কাছে একই প্রশ্ন, মানুষ কি লেবু খেতে পারবে এই রোজায়? মানে আমার একটা ভাষ্য ওই দিন শুনলাম, একজনে বললো যে লেবু আপেল হিসেবে শপথ গ্রহণ করেছে, আবার ওই শশা অ্যাভোকাডো হিসেবে শপথ গ্রহণ করেছে। মানে লেবুর দাম হয়ে গেছে আপেলের দামে, আবার শশার দাম হয়ে গেছে অ্যাভোকাডোর দামে। হ্যাঁ, বুঝছেন? এখন বিষয়টা হচ্ছে এটা খুবই হতাশাজনক। আমি মনে করি অল্প কয়েকদিন পেয়েছে যে সরকার, আমি মনে করি এটা খুব সহজে নিয়ন্ত্রণ করতে পারবে, কারণ সিন্ডিকেটগুলো আপনারা জানেন বাংলাদেশের যে সিন্ডিকেটের কারণে বা বাজার কেন্দ্রিক কিছু চাঁদাবাজির কারণে কিন্তু এগুলো কিন্তু দাম বেড়ে যায়। আপনার রাস্তাঘাটে যে পরিবহন যে চাঁদাবাজিগুলোর কারণে, আমি মনে করি সরকার যদি শক্ত হাতে এগুলো দমন করে, এগুলো খুব কন্ট্রোলে নিয়ে আসতে পারবে। কারণ আপনি জানেন
আমাদের সিন্ডিকেটের বেশিরভাগ 80% বা 90% কিন্তু ধন্যবাদ। সরকারি দল দ্বারা ধন্যবাদ নিয়ন্ত্রিত হয়। আল মামুন আমার মনে হয় রাসেল, এটা নিয়ন্ত্রণ করা সম্ভব আপনাকে হবে। অনেক ধন্যবাদ, এবং আজিজুর হেলাল আপনাকেও ধন্যবাদ। এবং রাসেল যেটা বললেন যে সিন্ডিকেট ভাঙতে হবে এবং 7 দিনের সরকারের জন্য সেটা এখনই সম্ভব না, তবে আশা করি সামনে তারা এই বিষয়টিকে আরও গুরুত্বের সাথে দেখবে, কারণ মানুষ এই রোজায় লেবু শশা ঠিকমতো খেতে চায়। সবাইকে আবারও ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন, চলমানের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।